দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, যে নীতিগত পরিবর্তনটা প্রয়োজন ছিল আমাদের অর্থনীতির ক্ষেত্রে বা এই ধরনের সংকট থেকে শিক্ষা নিয়ে, সেটা আমরা করিনি। তাৎক্ষণিক যুদ্ধ যদি আরও আমি বলবো 1 মাস যদি অতিক্রম করে, তাহলে বাংলাদেশের জন্য সংকট আছে। ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধ ঠিক এই মুহূর্তে কোথায় অবস্থান করছে? খুব দ্রুত কি আমরা কোনো পরিসমাপ্তি দেখতে পাচ্ছি এখন? যুদ্ধটা তো প্রায় 10-11 দিন হয়ে গেল, এখনো তো বন্ধ হওয়ার কোনো আলামত নেই। উভয় পক্ষই বলছে যারা যুদ্ধ চালিয়ে নিবে, এবং বিশ্বে এমন কোনো ব্যবস্থা নেই যে জাতিসংঘ আগের মতো বলবে যে যুদ্ধ বন্ধে তারা কোনো উদ্যোগ নিচ্ছে। ওআইসিও নীরব, মানে চীন এবং রাশিয়াও কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে আপাতত যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই। এটা হলো প্রথম বিষয়। যুদ্ধ শুরু করার ক্ষেত্রে সম্ভবত যুক্তরাষ্ট্রের কোনো এন্ড গেমও ছিল না, মানে কিভাবে যুদ্ধটা শেষ করবে। এই যুদ্ধটা শুরু হয়েছে আসলে ইসরায়েলের কিছু পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য, সেটাই এখন মনে হচ্ছে। ইসরায়েলের সেই পরিকল্পনা, মানে ওর অবজেক্টিভ এখনো শেষ হয়নি মনে হচ্ছে। ইরানকে আরও কাবু করতে চায়। মানে প্রাথমিক একটা পরিকল্পনা তো ছিল রেজিম চেঞ্জ, নিশ্চয়ই। হ্যাঁ, সেটা তো হয়নি, কিন্তু ইসরায়েলের যে পরিকল্পনা সেটা রেজিম চেঞ্জের চেয়েও মনে হচ্ছে বেশি কিছু। তারা ইরানকে আরও পর্যুদস্ত করতে চায়, আরও কাবু করতে চায়। সামরিকভাবে তারা ইরানকে যে থ্রেট মনে করতো, সেই থ্রেট অনেকটা নির্মূল করতে চায়। আর রেজিম চেঞ্জের যে পরিকল্পনা যুক্তরাষ্ট্রের অন্তত ছিল, যেটা ইসরায়েলেরও সাড়া ছিল, সেটা তো হয়নি। যে সিরিয়ায় বা লিবিয়ায় বা ইরাকে যা করতে পেরেছিল ওরা, ইরানে সেটা সম্ভব নয়। তো ট্রাম্পের সেই পরিকল্পনাও গতদিন অবশ্য ডোনাল্ড ট্রাম্প এক প্রশ্নের জবাবে বলছিলেন খুব দ্রুত এই যুদ্ধ শেষ হবে। আবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ফোন আলাপ হলো। মানে এই যুদ্ধ কতদিন চলবে এই মুহূর্তে হয়তো বা বলাটা বেশ কঠিন, কিন্তু প্রভাব তো নিশ্চয়ই ছড়িয়ে পড়ছে আঞ্চলিক এবং একই সাথে বাংলাদেশেও। বাংলাদেশে ইতিমধ্যে কী ধরনের প্রভাব পড়ছে? বাংলাদেশে 2 ধরনের প্রভাব আমরা দেখছি। একটা তো তাৎক্ষণিক, সেটা হলো যে যুদ্ধজনিত কিছু সমস্যা। আরেকটা হলো গুজব এবং আতঙ্কজনিত সমস্যা, মানে যেই ভিড়গুলো আমরা দেখছি পেট্রোল পাম্পে। আরেকটা হলো ব্যবসায়ীদের কারসাজিজনিত সমস্যা, যেমন ভোজ্য তেলের দামও বেড়ে গেছে। ভোজ্য তেল তো মধ্যপ্রাচ্য থেকে আসে না, সেটা হয়তো একটু পরিবহন কস্ট হয়তো সামান্য বেড়েছে ট্রাক ইত্যাদির কারণে, কিন্তু এটাকে অজুহাত করে সেটা অনেক দূর বেড়ে গেছে। আমরা এই 3 ধরনের সংকট দেখছি। আরেকটা হলো যে ইউক্রেন যুদ্ধ থেকে আমরা কিছু শিক্ষা নিইনি। ফলে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, যে নীতিগত পরিবর্তনটা প্রয়োজন ছিল আমাদের অর্থনীতির ক্ষেত্রে বা এই ধরনের সংকট থেকে শিক্ষা নিয়ে, সেটা আমরা করিনি। দেখুন, এই যে জ্বালানির ক্ষেত্রে আমরা কোনো বিকল্প জ্বালানির কথা শুনেছি, বিকল্প জ্বালানির শব্দটা খুব চালু, কিন্তু বিকল্প জ্বালানির উদ্যোগগুলো কিন্তু আমরা এগিয়ে নেইনি। যে সৌরবিদ্যুতের ব্যাপারটা আমরা যাইনি। এই খনিজ তেল বা ফসিল ফুয়েলের যে একটা সিন্ডিকেট, এটা থেকে বাংলাদেশ বেরোতে পারেনি। এটা একটা। ডলারের ক্ষেত্রে এবার তো রিজার্ভে টান পড়েছে, চাপ পড়েছে। ইউক্রেন যুদ্ধের পরেও সেটা হয়েছিল, কিন্তু জনশক্তি সহ অন্যান্য যে পণ্যগুলো বাংলাদেশ রপ্তানি করে, সেগুলোর বহুমুখীকরণ করিনি। এক্সপোর্ট বাস্কেটের যে ডাইভার্সিফিকেশন, সেটা কিন্তু আমরা করিনি। যেমন এখন এবার সার সংকট হয়েছে, আমরা কিন্তু বহুবার বলেছি যে জৈব সারের দিকে বাংলাদেশের যাওয়া উচিত, সেগুলোও আমরা করিনি। ফলে কিছু কিছু দীর্ঘমেয়াদী করণীয় আমরা করিনি। এবার সেই সংকটের মুখোমুখি হচ্ছি। তাৎক্ষণিক যুদ্ধ যদি আরও আমি বলবো 1 মাস যদি অতিক্রম করে, তাহলে বাংলাদেশের জন্য সংকট আছে। কিন্তু এখনও জ্বালানির ক্ষেত্রে যে উদ্বেগ, সেই উদ্বেগগুলো আসলে আমার মনে হয় না কোনো বাস্তব কারণ আছে। জ্বালানির ক্ষেত্রে যে বড় সঙ্গে ডিজেল কিন্তু বাংলাদেশ আনে সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে, ভারত থেকে। সেই উৎসগুলো কিন্তু মানে মধ্যপ্রাচ্যে নয়। ডিজেল কি উৎপাদন করে না, কিন্তু সেখানে যে রাষ্ট্র টু রাষ্ট্র যে চুক্তি আছে, সেগুলো তো এখনো কাজ করছে এবং যথেষ্ট রিজার্ভও আছে। মানে অন্তত এখন আতঙ্কিত হওয়ার কিছু নেই। পেট্রোলের সংকট নেই। এলএনজিতে আমি বলবো সরকার একটা সংকট আঁচ করে